এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলকে টার্গেট করে একটি ম্যাথের সেট নিয়ে এসেছি। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির উপর। এছাড়াও ডাব্লিউবি এসএসসি এবং গ্রুপ ডি সংক্রান্ত একাধিক ক্লাস দেওয়া রয়েছে, যাদের পরিচালনা হিসেবে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজকের ক্লাসে প্রথম যে অঙ্ক রয়েছে সেটা হলো এ ও বি একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, বি ও সি একই কাজ 12 দিনে শেষ করতে পারে, সি ও এ একই কাজ 15 দিনে শেষ করতে পারে। তাহলে এ বি সি একসাথে কত দিনে অর্ধেক কাজ করবে? এই যে অর্ধেক কাজ, এই কন্ডিশনটা কিন্তু ভাইটাল, আমরা পরীক্ষার অঙ্ক করার সময় চোখেই দেখি না। তাহলে দেখো কি দেওয়া রয়েছে, এ প্লাস বি একটি কাজ করে 10 দিনে, বি এবং সি ওই একই কাজই করে 12 দিনে, আর সি আর এ দুজনে মিলে সেই কাজটি করে 15 দিনে। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা বের করে নেব, এলসিএম করতে হবে, সেটাও 60। তাহলে এ প্লাস বি এফিসিয়েন্সি হবে টোটাল ইউনিট কাজ, এটা আমাদের 60 আর টাইম আমাদের 10। টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি বেরোয়, তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি হবে 6 10 60। একই রকম ভাবে বি প্লাস এর 5 12 60 আর সি প্লাস এর 4 15 60। তাহলে এফিসিয়েন্সি পাওয়া গেল। এবার প্রশ্নে বলেছে এ বি সি যদি একসাথে তিনজনে যদি কাজ করে, এ প্লাস বি প্লাস এ তিনজনে মোট কাজের অর্ধেক কাজ করলে যদি করে তবে কতদিনে কাজটা শেষ হবে। তার মানে ছোট যদি যোগ করে দেই আমরা, তাহলে এখানে ডবল ডবল করে রয়েছে, কিন্তু এ দুটো পাবো, বি বি দুটো পাবো, সি সি দুটো পাবো। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এই পাশে যদি আমি এফিসিয়েন্সি গুলোকে যোগ করি তাহলে আমরা পাবো 6 4 6 5 11 4 15। তার মানে ডবল ডবল করে এফিসিয়েন্সি হলো 15, কিন্তু আমাদের খালি দরকার কি এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি হবে, এখানে 2 দিয়ে রয়েছে, 2 দিয়ে ভাগ করব, তাহলে 15/2। এটা হলো এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি, তিনজনের এফিসিয়েন্সি টোটাল হলো 15/2। আমাকে বের করতে হবে টাইম কত। তাহলে কাজটা কতটুকু করবে? 60 ছিল আমাদের টোটাল ইউনিট কাজ, সেটা করবে না, ওই যে সেই কাজের অর্ধেক করবে। তাহলে 60 এর অর্ধেক 30 ইউনিট কাজ করবে। টোটাল ইউনিট কাজকে আমরা তাহলে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, তাহলেই আমরা টাইম পাবো 15/2। তাহলে 30 গুণন 2/15, তাহলে 15 দোকানে 30, 2 দোকানে 4, 4 দিন, অপশন সি। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া রয়েছে sin θ = 12/13, তবে এত এর মান কত? তাহলে এখান থেকে একটু বেসিক কাজ আমাকে করে নিতে হবে। তাহলে sin θ = 12/13। এখন তোমার জানতে হবে sin θ মানে কি। sin θ মানে হলো লম্ব বাই অতিভুজকে বলা হয় sin θ, এটা আমরা জানি। দেখো লম্বকে যদি আমরা 12 ধরি আর অতিভুজকে যদি আমরা 13 ধরি, তাহলে ভূমি কত হবে? 5 হবে। কেন? কারণ কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে 12 আর 5 এর ট্রিপলেটই হলো 3। তার মানে লম্ব এবং অতিভুজ যদি 13 হয়, লম্ব যদি 12 হয় এবং অতিভুজ যদি 13 হয়, তাহলে ভূমিকে অবশ্যই 5 হতে হবে, কারণ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার মিলতে হবে। এর জন্য কি আমাদের ভূমি 5 হতে হবে। তোমরা করতে পারো ফর্মুলা দিয়ে, কিন্তু টাইম নষ্ট হবে। তোমার ট্রিপলেট মনে রাখবে। ট্রিপলেট মানে এইভাবে হয়, দেখো লম্ব কত 12, ভূমি কত 5, তাহলে অতিভুজ কত হবে? তাই এই দুটোর স্কয়ার করো, 12 স্কয়ার 144, 5 স্কয়ার 25, যোগ করলে 169, তার বর্গমূল 13। এটাকে বলে ট্রিপলেট। তাহলে 5 12 ট্রিপলেট হলো 13। তাহলে 5 যদি লম্ব হতে পারে, 5 12 5 ভূমি হতে পারে, আবার অপরপক্ষে 12 লম্ব হতে পারে, 12 ভূমি হতে পারে, কিন্তু অতিভুজটা সবসময় 13 হবে। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে। এখান থেকে আমি বলতে পারি ভূমি ইজ ইকুয়াল টু 5 আর লম্ব ইকুয়াল টু 12, যা আমি পূর্বে লিখলাম, আর অতিভুজ হলো আমাদের 13। অতিভুজ সবার চেয়ে বড় হবে দুটো বাহুর চেয়ে। এখন আমাদের দরকার tan θ প্লাস sec θ তার হোল স্কয়ার এবং cosec θ মাইনাস cos θ টু দি পাওয়ার -2 এর মান নির্ণয় করতে বলছে। আর মানগুলো আমাকে পুট করতে হবে। তাহলে দেখো আমাদের দরকার tan θ এর মান। tan θ মানে আমরা জানি লম্ব বাই ভূমি। tan θ মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান কত আমরা বের করছি? 12, আর ভূমির মান আমাদের 5, প্লাস sec θ। sec θ হলো cos θ উল্টা। cos θ মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে sec θ হবে অতিভুজ বাই ভূমি। মনে রাখবে cos θ হলো ভূমি বাই অতিভুজ, cos এর উল্টা হলো sec, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি। তোমার অতিভুজ কত ছিল? 13, আর ভূমি হলো আমাদের 5, তার মাথার মধ্যে স্কয়ার। এই ফার্স্ট কাজ। এই ক্যালকুলেশনটা করে নিতে পারো। ক্যালকুলেশনটা করলে আমরা পাবো 12 আর 13 যোগ করো 25, 25 কে 5 দিয়ে ভাগ যাবে, যেহেতু নিচে 5 রয়েছে, তাহলে 25 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5, আবার তার স্কয়ার, তাহলে 5 স্কয়ার মানে 25।
উপরের পার্টটার ক্যালকুলেশন আমরা করলাম, এই যে উপরের পার্টটার ক্যালকুলেশন এইটুকুর ক্যালকুলেশন করা হলো। এখন নিচের পার্টটার ক্যালকুলেশন করব। নিচে দেওয়া রয়েছে কোসেক মাইনাস কট থিটা তারপরে -2। তাহলে এই ক্যালকুলেশনটা আগে করে নাও। কোসেক থিটা মাইনাস কট থিটা। কোসেক মানে আমরা কি জানি, কোসেক হলো সাইনের উল্টা। তাহলে সাইন আমাদের দেওয়া রয়েছে 12/13, তাহলে কোসেক হবে নিশ্চয়ই তার উল্টা 13/12, এটা হবে কোসেক। কট, কট মানে জানি ট্যান এর উল্টা, একটুকে আমি ট্যান বের করলাম 12/5, তাহলে কট তাহলে উল্টে যাবে, তাহলে 5/12 হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো, দেখো ভালো করে, কোসেক, কোসেক আমাদের মানে কি সাইনের উল্টা কোসেক, তাহলে সাইন আমাদের 12/13, তাহলে কোসেক কি হবে 13/12। আর এখানে ট্যান থিটা, ট্যান থিটা মানে আমরা বের করেছিলাম লম্ব বাই ভূমি, মানে ট্যান থিটা মানে হলো 12/5, এটা হলো আমাদের ট্যান থিটার মান। ট্যান থিটা কট থিটার উল্টা হবে, তাহলে 5/12। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা 13 থেকে 5 গেলে 8 আর নিচে থাকবে 12। এবার আমাদের মেইন মান বের করতে বলছে, এটা স্কোয়ার করতে বলেছে। 5 স্কোয়ার 25 আমাদের করা হয়ে গিয়েছে অলরেডি আগেই, ইনটু তারপরে কোসেক থিটা মাইনাস কট থিটা তার -2, তারপরে কাটাকাটিও তো করা যায়, 4 দোকানে 8, 3 4 12, তাহলে 2/3 টু দি পাওয়ার -2। তাহলে -2 হলে উল্টে যাবে 25, তাহলে 3 স্কোয়ার হবে 9 আর 2 স্কোয়ার হবে 4, তাহলে 25 কে 9 দিয়ে গুণ করলে 225 ডিভাইডেড বাই 4, তাহলে অপশন ডি। তোমরা এই অঙ্কটা ডাইরেক্ট একবারে মান বসিয়ে করবে, আমি বোঝানোর জন্য আমি ধাপে ধাপে করলাম, তাহলে টাইমটা একটু বাঁচবে। এগুলো তো আমাদের রাফ। এ ও বি একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করে, যদি এ একা ওই কাজটি করে 10 দিনে, বি একা কত দিনে করবে। তাহলে এ প্লাস বি একটি কাজ করে 6 দিনে এবং এ সেই কাজটা করে 10 দিনে, তাহলে এ থেকে আমাকে এ প্লাস বি থেকে এ কে বিয়োগ করলেই আমাকে বি এর মান বের করবে। আর বিয়োগ করে ডাইরেক্ট ফর্মুলা আমরা শিখেছি একবারে করার জন্য, এ বি বাই এ মাইনাস বি। এ বি মানে 6 × 10, আর 10 থেকে 6 বিয়োগ করো 4, কাটাকাটি করো 3, এটা 2 5, তাহলে 3 5 15 দিন। যদি 18টি পণ্যের বিক্রয় মূল্য 12টি পণ্যের ক্রয় মূল্যের সমান হয়, ক্ষতি বা লাভের শতাংশ কত? তাহলে 18টার এসপি ইজ ইকুয়াল টু 21টার সিপি। তুমি দেখো ছোট করে নিতে পারো, 3 6 18, 3 7 21। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে শর্টকাট টেকনিকটা বলবো। তাহলে প্রথমে দেখো 6 আর 7 আমি এলসিএম করে নাও, সেটা কত 42, এটা হলো আমাদের দাম, এই 42 টাকাটার দাম আমি ধরে নিলাম শর্টকাটে। কেন আমি 6 সাথে এলসিএম করব, 6 দিয়ে ভাগ যাবে, 6টা জিনিসের বিক্রয় মূল্য হলো 42 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য কত 6 7 42 60 টাকা। আবার 60টার ক্রয় মূল্য 42 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত, এটা যাবে 6 টাকা। তাহলে লাভ কত হলো, 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর লাভের হার আমরা কস্ট প্রাইসের বের উপর বের করি, তাহলে লাভ হয়েছে সেটা মাথায় রাখতে হবে। আর 1/6 ইনটু পার্সেন্টের জন্য 100, তাহলে 100/6 মানে 16 সমস্ত 2/3, এত পার্সেন্ট প্রফিট, অপশন। তাহলে 1/6 মানে আমাকে মনে রাখতে হবে 16 সমস্ত 2/3%, এতকে ভাঙলে পড়ে। তাহলে এটা দেখো, এটা এত কিছু করারও দরকার নেই, পরীক্ষায় তুমি দেখবে কি আসলো আমাদের, 6টার এসপি ইজ ইকুয়াল টু 60টার সিপি, আর এই গ্যাপটা নিয়ে নেবে 1, আর যেটা বিক্রয় মূল্যের সঙ্গে রয়েছে কত 6, তাকে নিচে দেবে ইনটু 100। আর এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে প্রফিট বা লস মানে কি, সেটা বোঝার একটা ব্যাপার রয়েছে। দেখো এসপি ছোট আর সিপি কি বড়, সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে এইভাবে যদি দেওয়া থাকে তাই সেটা প্রফিট, তাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 16 সমস্ত 2/3। সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু √5, তবে এত এর মান কত? তাই এটা দেখো ডাইরেক্ট আমাদের a কিউব প্লাস b কিউবের ফর্মুলা যাচ্ছে, সেই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হলো a প্লাস b, a মানে আমাদের এখানে দিতে হবে সাইন থিটা, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সাইন থিটা প্লাস কোসেক থিটা। এখন আমরা মান বসাবো, সাইন থিটা প্লাস কোসেক থিটা আমার √5, √5 এর কিউব হবে,
সাইন থিটার কোসেক গুণ করলে 1 হয়। কেন? সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, যা পূর্বে একটা অঙ্ক করলাম, আর কোসেক মানে তার উল্টা, অতিভুজ বাই লম্ব। এখন দেখো সাইন আর কোসেক, কস না কিন্তু কোসেক গুণ করলে লম্ব লম্ব কাটা এই সিট কাটা, মানে সাইন ইন্টু কোসেক গুণ করলে সব সময় 1 হয়। তার মানে এর থেকেই বোঝা যায় যে কোসেকের উল্টা হলো সাইন, তাহলে সাইন টু কোসেক গুণ করলে 1, 3 অক্ষে 3 ইন্টু সাইন থিটা প্লাস কোসেক থিটার মান হলো √5, 3√5। √5 এর কিউব করলে 5√5 মাইনাস 3√5, তাহলে বিয়োগ করলে হবে 2√5। অপশন ডি। একটি চতুর্ভুজের 4টি কোণ 6x মানে 18, 80 মানে 4x, 4x প্লাস 14, 12x প্লাস 58। তবে চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণের মান কি? একটা চতুর্ভুজের 4টা কোণ যোগ করে সবসময় মনে রাখতে হবে 360 ডিগ্রি হয়, আর ত্রিভুজের ক্ষেত্রে 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তার মানে এইখানে যে আমরা মানগুলো দেওয়া রয়েছে x আকারে 4টা যোগ করলে অবশ্যই 360 ডিগ্রি হবে, সেখান থেকে তোমাকে x এর মান বের করতে হবে। ফার্স্ট কাজ হলো এটা, তাহলে সবগুলো কোণগুলো যোগ করে নেই, তার মানে 6x, 6x, তারপরে মাইনাস কিন্তু বিয়োগ করে দিতে হবে, 6x মাইনাস 4x মানে 2x, 2x আর 2 6x, 12 18x। x গুলোর ক্যালকুলেশন করে নিলাম। এবার সংখ্যাগুলোর ক্যালকুলেশন করতে হবে। 80 থেকে তোমাকে 18 বিয়োগ দিতে হবে, মাইনাস প্লাস যেহেতু, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 65। এইখানে তুমি ক্যালকুলেশন করে দাও, মাইনাস 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর 5 থেকে 1 বিয়োগ করলে 4। এই যে এটা আমি ক্যালকুলেশন করলাম, 80 আর 18 ক্যালকুলেশন করলাম আমরা, প্লাস 62 প্লাস 14 আর 58 এর ক্যালকুলেশন, 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর 5 থেকে 1 বিয়োগ করলে 4, 44। তাহলে সবগুলোর ক্যালকুলেশন হয়ে গেল। ইকুয়াল টু যোগ করে নিশ্চয়ই কত হবে? চতুর্ভুজ বলে 360 ডিগ্রি হবে, তাহলে 18x প্লাস 12 থেকে 4 1, 18 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। সবগুলো দেখো 18 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে x ইকুয়াল টু 18 কে 18, 18 দোকানে 36, তাহলে x এর মান আমি বলবো 20 থেকে 1 গেলে 19 ডিগ্রি। কিন্তু x এর মান তোমাকে বের করতে বলবো, সবচেয়ে ছোট বড় মানগুলো তোমাকে বসিয়ে বসিয়ে দেখতে হবে। এবার তাহলে প্রথমটা আমাদের ছিল কি 6x মাইনাস 18, 6x আমি ধীরে ধীরে করছি, তোমরা একবারে করবে পরীক্ষায়। x এর মান 19, তাহলে 6 19 সঙ্গে 114, তার থেকে তোমাকে 18 বিয়োগ করে দাও। 14 থেকে 8 বিয়োগ করলে 6, 11 থেকে 2 বিয়োগ করলে হবে 9। 6 19 114, তার থেকে 18 বিয়োগ করলে 8 বিয়োগ করলে 6, 11 থেকে 2 9, 96 ডিগ্রি প্রথমটার মান। পরেরটা আমাদের বলছে 80 মাইনাস 4x, x এর মান 19, 4 76, তাহলে 80 থেকে আমাকে বিয়োগ করতে হবে 76 ডিগ্রি, দেখে মনে হচ্ছে এটাই সবচেয়ে ছোট হবে, 4 ডিগ্রি। পরেরটা 4x, 4 76, আমি আর লিখছি না, 76 প্লাস 14, 4 6 10, 7 1 9, 90 ডিগ্রি। পরেরটা 19 ইন্টু 12 মাইনাস 58, এটা করলে নিশ্চয়ই 19 12 অনেক বড় সংখ্যা আসবে, তার মানে দেখে বোঝা যাচ্ছে সবচেয়ে ছোট হবে 4 ডিগ্রির মান। এটা করার দরকার নেই, একটু তুমি অনুমান করে দেখলেই বোঝা যাচ্ছে 4 ডিগ্রি, এটাই হবে এর মধ্যে সবচেয়ে ছোট। এটা নিশ্চয়ই 4 ডিগ্রির চেয়ে বড় হবে, দেখেই তো বোঝা যাচ্ছে, তার মানে অপশন এটাই হলো ক্ষুদ্রতম। যে ত্রিভুজের শীর্ষবিন্দু P2,0, Q5,0 আর 5/2, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে একটু স্থানাঙ্ক নিয়মিত একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো হাফ x1 y2 মাইনাস y3 প্লাস, যেমন x3 হবে y1 মাইনাস y2 কমবে, x1 সরি x2 দিতে হতো, তাহলে লেখাটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে x1 গেলে হলো y2 মাইনাস y3, x2 গেলে y3 মাইনাস y1, আর x3 গেলে y1 মাইনাস y2। এটা হলো ত্রিভুজের এরিয়া বের করার কি ফর্মুলা, যখন তিনটা স্থানাঙ্ক আমাদের জানা থাকবে ত্রিভুজের, এই তিনটা পয়েন্টের স্থানাঙ্ক। ফর্মুলা x1 হলে মানে y2 পরেরটা থেকে নেবে 2, y2 মাইনাস x2 গেলে 2 এর পরে কি 3, y3 মাইনাস y1, x3 3 এর পরে কত 1 আসবে এক অগত্যা, তাহলে 1 মাইনাস। এবার তোমরা মানগুলো পুট করো, তাহলে প্রথমটার মান আমরা এখান থেকে ধরে নেই, এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2, এটাকে x3, পরেরটাকে y3। এবার মানগুলো পুট করো, হাফ x1 এর মান 2, y2 মাইনাস y3, তাহলে 0 মাইনাস 2, তাহলে মাইনাস 2। এটা কিন্তু মড হয় আসলে, এখানে মড
মড হওয়ার অর্থ কি, সব মানই এখানে প্লাস পাবো, মাইনাস যদি ভিতরটা ক্যালকুলেশন করে সেটাও আমি প্লাস হিসেবে নেব। এই তাহলে x1 এর মান 2, তারপরে y2 মাইনাস y3, y2 0 আর y3 2 গেল, প্লাস x2 আমাদের 5, y3 মাইনাস y1 তাহলে 2 মাইনাস 0 তার মানে 2ই হবে, প্লাস x3 মানে আমাদের 2, y1 মাইনাস y2 মানে 0 মাইনাস 0, তারপরে মড। তাহলে ক্যালকুলেশন করে দাও, 1/2 মাইনাস 4 প্লাস 10, তাহলে এটা তো 0ই হয়ে গিয়েছে, আর লেখার দরকার নেই আমাদের। 10 থেকে 4 গেলে 6, 1/2 ইন্টু 6, ক্যালকুলেশন করলে 3 বর্গ ইউনিট স্কোয়ার, তার মানে অপশন ডি। তাহলে ত্রিভুজের যদি 3টে স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা এটা। এছাড়াও এই অঙ্কটা তুমি গ্রাফের সাহায্য করতে পারো। মনে করো তুমি এটা আমাদের গ্রাফ, প্রথমে কি বলছে, পি এর স্থানাঙ্ক 2,0, তার মানে এখানে 1, এই যে 2, এটার মান আমি ধরলাম এতটুকু, এটা একটা স্থানাঙ্ক, তাহলে এটা পি এর স্থানাঙ্ক 2,0, তার মানে বুঝতে হবে এখান থেকে এতটুকু হলো 2। তারপরে কি বলেছে, কিউ এর মান 5,0, তাহলে 2, 3, 4, এই যে 5, তাহলে এইটা যেটা হলো কিউ এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক 5,0। তারপর আর হলো 5,2, তাহলে এখান থেকে উঠবে 5, এই যে 1, এই যে 2, এটা হলো 5,2। তাহলে ত্রিভুজ কোনটা হবে আমাদের, তাহলে এটা সাথে যোগ করো। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, ভূমি কত, ভূমি মানে আমাকে দেখতে হবে পি থেকে কিন্তু কিউ পর্যন্ত, তাহলে পি হলো অলরেডি 2 রয়েছে আর কিউ 5, মানে এই দুটো ডিফারেন্স আমাকে নিতে হবে, তার মানে 3 হবে মাঝখানে পি আর কিউর মধ্যে ডিফারেন্স ভূমি। আর হাইট হলো কত, এই যে ওয়াই অক্ষ বরাবর এতটুকু উঠেছে, মানে 2 হলো হাইট এত, তাহলে অ্যান্সার হবে 3, তাহলে অপশন ডি। 3 এবং 27 মধ্যক সমানুপাতি কত, মধ্যক মানে √3 ইন্টু 27। এই মধ্যক সমানুপাতি বের করার ফর্মুলা হলো √ab, 3 27 81 বর্গমূল করলে হবে 9, অপশন বি। স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/আওয়ার, স্রোতের অনুকূলের গতিবেগ 15 কিলোমিটার/আওয়ার, স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে কত। স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ, তাহলে আপস্ট্রিমে নৌকার স্পিড দেওয়া রয়েছে 8 কিলোমিটার/আওয়ার গেল, স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে, স্রোতের অনুকূলে গতিবেগ ডাউনস্ট্রিমের স্পিড দেওয়া রয়েছে 15 কিলোমিটার/আওয়ার। এখানে আমাকে বলছে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের মান কত, তাহলে বোট স্পিড বের করার ফর্মুলা হলো আপের স্পিড প্লাস ডাউনের স্পিড ডিভাইডেড বাই 2, তার মানে 15 আর 23 কে যদি 2 দিয়ে ভাগ করি 11.5। বোট গেল। স্রোতের গতিবেগ বের করার ফর্মুলা হলো ডাউন মাইনাস আপ বাই 2, 15 থেকে 8 গেলে 7/2, তার মানে 3.5। তার মানে স্টিম বের করার ফর্মুলা এখন বিয়োগ করতে হবে আপের থেকে ডাউন ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 11.5 এবং 3.5, অপশন সি। একটি মোবাইল ফোনের ধার্য মূল্য 15,000 টাকা, দোকানদার এটিকে এত টাকায় বিক্রি করলে দোকানদারের দ্বারা প্রদত্ত ছাড় কত। ধার্য মূল্য মানে মার্ক প্রাইস দেওয়া রয়েছে 15,000 টাকা এবং সেলিং প্রাইস 13,500, এখানে ছাড় কত, ছাড় মানে কি, ছাড় বিয়োগ করলে কোনো একটা মার্ক প্রাইসের উপর আমরা ডিসকাউন্ট দিই, ডিসকাউন্ট দিলে পরে যে দামটা হয় সেটা হলো সেলিং প্রাইস, তার মানে এই ডিফারেন্সটাই আমাদের ছাড়। ডিফারেন্স করার আগে ছোট অনুপাত করে নেই, ছোট হয়ে যাবে, এই 0 এই 0 কাটো, এই 0 0 কাটো, 15কে কাটলে পরে 10, 9 15 135, তাহলে মার্ক প্রাইস যদি 10 হয় আর সেলিং প্রাইস হলো 9, তাহলে ছাড় হলো নিশ্চয়ই 1 টাকা, তাহলে 1 হলো আমাদের ছাড় সবসময় আমরা মার্ক প্রাইসের উপর বের করি, মার্ক প্রাইস আমাদের 10 ইন্টু 100, তাহলে 10%। একটি নলাকার স্তম্ভের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত বর্গমিটার, আয়তন এত বর্গ ঘনমিটার হলে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত। নলাকার বলতে বোঝানো হয়েছে চোঙ আকৃতির ফিগার, যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে চারিপাশের ক্ষেত্রফল, এর ফর্মুলা হলো চোঙের ক্ষেত্রে 2πr/h, যার মান দেওয়া রয়েছে 528, এবং এর আয়তন, চোঙের আয়তন বের করার ফর্মুলা হলো
পাই আর স্কোয়ার এইচ, যার ভ্যালু 1848। এখান থেকে আমাকে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলেছে। মানে মধ্যে কথা আমাদের ব্যাসার্ধ বের করতে হবে আর হাইট এখান থেকে সলিউশন করে বের করে নিয়ে তারপরে এখানে আমরা অনুপাত করতে পারবো। তাহলে একে যদি আমরা 1 নং ভাবি, একে যদি 2 নং ভাবি, আর 2 ভাগ 1 করে দিই, 2 ভাগ যদি আমরা 1 করি তাহলে পাই পাই কাটাকাটি যাবে, আর কাটাকাটি যাবে, একটা আর থাকবে আর নিচে একটা থাকবে 2। এই যে 2 ভাগ 1 করলাম, তো নিচে তো 2 আসবেই, তার মানে 1848 ডিভাইডেড বাই 528। এবার তুমি কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 2 দোকানে 4, 5 4 গেলে 1, 6 দোকানে 12, 4 দোকানে 8, 6 2 8 4 12, 3 দিয়ে যাচ্ছে কাটাকাটি, 3 6 18, 3 অক্ষে 3, 4 3 গেলে 6, আর 3 দিয়ে গেলে 3 8 24, 2 24, 11 দিয়ে যাবে, 5 11 55, 6 66, 6 11 66, 8 11 88, 7 8 56। তাহলে আর এর মান আমরা এখান থেকে বের করলাম 7। তাহলে আর এর মান তো জানা গেল, কিন্তু আমাকে বের করতে হবে হাইটও আবার বের করতে হবে। যে কোনো দুটো সমীকরণের মধ্যে একটা সমীকরণের সাহায্য নিয়ে আমরা হাইট বের করব। তাহলে প্রথমটা ছোট আছে, প্রথমটারই সাহায্য নেব আমরা। তাহলে এখানে আর এর মানটা 7 পুট করতে হবে প্রথম ইকুয়েশনে। 2 পায়ের মান আমাদের 22/7 ইন্টু আর এর মান আমাদের 7 বের করলাম ইন্টু হাইট ইকুয়াল টু 528। এই 7 7 কাটাকাটি, 11 দিয়ে যদি কাটি, 11 দোকানে 22, 4 11 44, আর 8 11 88, 2 দোকানে 4, 4 12 48, এইচ এর মান 12। তাহলে এইচ এর মান আমরা 12 বের করলাম আর ব্যাসার্ধ আমরা 7 বের করলাম। এখন হচ্ছে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত, তাহলে ব্যাসার্ধ আমাদের 7 আর উচ্চতা আমাদের 12। তাহলে সঠিক উত্তর হবে 7:12, অপশন বি। এই তথ্যের মধ্যমাটি নির্ণয় করুন। যে কোনো মধ্যমা মানে কি মাঝখানের টার্ম। যদি যে কোনো এরকম রাশিবিজ্ঞানের রাশিমালার অঙ্ক দেয় রাশিবিজ্ঞানের ক্ষেত্রে বা স্ট্যাটিস্টিক্সের, তখন তোমাকে কি করতে হবে, মধ্যমা নির্ণয় করতে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে ছোট থেকে বড় সাজাবো, কিন্তু ঊর্ধ্বক্রমে সাজার সময়টা নষ্ট, এই জন্য আমি কাটতে কাটতে যাবো। কিভাবে করবো একটু শিখে নাও, তারপরে কি ছোট থেকে বড় সাজার পর মাঝখানের টার্মটাই হবে আমাদের মধ্যমা। এইগুলো লজিক। তাহলে দেখো সবার ছোট টার্ম 1 রয়েছে, আর এখানে তুমি দেখো সবার বড় টার্মটা কত, 23, কেটে দাও। কারণ কি ছোট কাটছি বড় কাটছি, তাহলে কি মাঝখানের টার্মটা আসতে এসে যাবে এইভাবে। তারপরে সবার ছোট কত রয়েছে, 2। তারপরে এর পরবর্তী দেখো সবার বড় থেকে 23 তো চলে গেল, তাহলে পড়ে থাকবে 20। এবার 1 2 গেল, এবার লক্ষ্য করো 5 কাটলাম। তারপর তার ছোট কত আছে এখানে, বড়, এবার বড় থেকে আসতে হবে 12। একই রকম ভাবে 6 1, তাহলে পড়ে থাকলো মাঝখানে কি 9, তাহলে 9ই হবে আমাদের মধ্যমা। প্রদত্ত রয়েছে চারটি একটি দেশের বার্ষিক খাদ্যশস্য উৎপাদন প্রচিত করে কত বছর ধরে এই সময়ের গড় উৎপাদনের তুলনায় উৎপাদন বেশি ছিল। গড় উৎপাদনের তুলনায় বেশি ছিল কোন কোন কয়টা ইয়ারের ক্ষেত্রে, সেটা তোমাকে বের করতে হবে। টোটালটা গড় আমাকে আগে নির্ণয় করতে হবে। গড় মানে যোগ করবো, যোগ করে যতগুলো আছে 6 দিয়ে ভাগ করবো। 6টা আছে, 1 2 3 4 5 6, যোগ করে দাও। শূন্য সবগুলোতেই শূন্য রয়েছে, তাহলে একটা শূন্য আমাদের হয়ে গেল। 5 মাঝখানে গুলো যোগ করছি, মাঝখানে ডিজিট করে নাও। 5 3 8, 8 6 14, 14 8 22, 22 এর 2, হাতে হলো 2, 2 1 3, 3 2 5, 2 7 8 9 10, তাহলে 1020 হলো টোটালটা গেল। এখন কি বলছে, গড় নির্ণয় করতে হবে। টোটাল সাম তো আমরা করে ফেললাম, তাকে কতগুলো নম্বর রয়েছে ইয়ার, 6টা ইয়ার, 6 দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ, এটা এভারেজ। কাটাকাটি করে দাও, 6 কে 6, 6 গেলে 4 42, 6 7 170, তাহলে এভারেজ আমরা বের করলাম এখান থেকে 170। এখন এই যে 170 রয়েছে, সময়ের গড় উৎপাদনের তুলনায় উৎপাদন বেশি রয়েছে কোনগুলোতে, তাহলে 170 এর চেয়ে বেশি রয়েছে 180, এই যে একটা 230 আর 200, 3টা ইয়ারের ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। রাম ও রমেশের বর্তমান বয়স অনুপাত 3:5, 7 বছর পর তাদের বয়স অনুপাত 4:5, তবে রমেশের বর্তমান বয়স কত। তাহলে রাম এবং রমেশ তাদের বয়সের অনুপাত 3:5, 7 বছর পর এই অনুপাত দাঁড়ালো 4:5। তাহলে বাড়লো কতটা, দেখো 3 থেকে 4 হিসাব করতে অসুবিধা হচ্ছে, এই জন্য গ্যাপটা তখন তুমি সমান করে নাও। গ্যাপ কত 2, 4 থেকে 5, গ্যাপ কত 1, তাহলে অল্টারনেট দিয়ে গুণ করবো গ্যাপ সমান করার জন্য। উপরটাকে 1 দিয়ে, 3 আর 5ই থাকবে, নিচেরটাকে 2 দিয়ে, 4 দোকানে 8, 5 দোকানে 10। এবার লক্ষ্য করো কতটা বাড়লো তাদের বয়স, 3 থেকে 8 গেল 5, সেম সেম বাড়বে। এই যে 5, এই যে 5-এর ভ্যালু যতটা বৃদ্ধি পেল সেটি আসলে 7 বছর পর, 5-এর ভ্যালু 7 ইয়ার। তাহলে 1-এর ভ্যালু আমরা বলবো আমরা 7/5 ইয়ার। আমাকে বের করতে বলেছে রমেশের বর্তমান বয়স কত, প্রথমটা রাম, পরেরটা রমেশ। তাহলে রমেশের বর্তমান বয়স মানে 5-এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1-এর ভ্যালু 7/5, তাহলে 5-এর ভ্যালু হবে 7,
5 5 কাটাকাটি যাবে, তাহলে 7 ইয়ার। 40 এবং 80 মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলো। এই করার জন্য সবচেয়ে কোনো টিক এরকম নেই, কি করতে হবে, গড় মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। যে সমস্ত সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সমস্ত সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। 40 এবং 80 মধ্যে মৌলিক সংখ্যাগুলোকে আপনাকে নির্ণয় করতে হবে, তারপর তাদের গড় নির্ণয় করতে হবে। 40 আর 80 মধ্যে দেখো মৌলিক সংখ্যাগুলো কি কি রয়েছে, তাই 40 থেকে শুরু করো তোমরা। 41 যে সময় ভাগই যায় না, 41 42 তো হবে না, 43 হবে, 44 45 হবে না, কারণ 45 কে 5 দিয়ে ভাগ যায়, 46 হবে না, 47 48 কে 8 দিয়ে ভাগ যাবে, 49 কে 7 দিয়ে ভাগ যাবে, 50 কে 0 রয়েছে, 51 52 53 54 যাবে না, কারণ 54 কে 2 দিয়ে ভাগ যায়, 54 55 যাবে না, 56 যাবে না, 57 যাবে, 57 দেখো 57 3 1957 57 দিয়ে ভাগ যায়, 57 হবে না, 58 59 60 61 হবে, 61 কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, 62 হবে না, 63 3 দিয়ে ভাগ যায়, 64 65 66 67 তোমাকে নিতে হবে, 68 8 দিয়ে ভাগ 68 4 দিয়ে ভাগ যায়, 68 নেওয়া যাবে না, 69 3 দিয়ে ভাগ যায়, 70 71 নিতে হবে, 72 তো হবে না, 73 74 75 হবে না, তাহলে 76 77 78 79 নিতে হবে। তাহলে এতগুলো হলো আমাদের নম্বর। তাহলে কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি নম্বর। তাহলে সবগুলোকে যোগ করো, যোগ করে ভাগ করতে হবে। তাহলে যোগ করে দাও, 9 3 12, একে 13 7 20, 1 21 9 30, 3 33 7 40, 3 43 একে 44। এখান থেকে তোমাকে আর করার দরকার নেই। দেখো একটাতে ইউনিট ডিজিট 4 রয়েছে, সেটা হলো কত, 59.4। তাহলে একে যোগ করলে আমরা পাবো 594। তাহলে 594 কে কতগুলি নাম্বার, 10টা নাম্বার, 10 দিয়ে ভাগ করব, তাহলে 59.4। ইউনিট ডিজিট দেখেই বলে যাওয়া যাচ্ছে। অপশন এ। 7 বছরের প্রতি বছর 6% হারে মূলধনের অপর এত টাকা পর্যন্ত সরল প্রাপ্ত হয়, তাহলে মূলধনের পরিমাণ কত। তাহলে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। সরল সুদ দেওয়া হচ্ছে 3360 টাকা, এটা আই ইকুয়াল টু পিটিআর বাই 100, পি টি 7 ইন্টু 6 ডিভাইড বাই 100। এবার তোমরা কাটাকাটি করো, 7 দিয়ে কাটাকাটি যাবে, 4 7 8 5 7 35, 4 7 28, 4 গেলে 5 56, 7 8 56, 6 6 8 48 0। তাহলে পি এর মান আমরা পাবো 8000। অপশন এ। নেক্সট অঙ্ক, এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, বদমাস নিয়ম অনুযায়ী হবে। আর দেখো যদি এটা হলো সিঙ্গেল ব্র্যাকেট মানে সরল বন্ধনী, এই যদি ফার্স্ট ব্র্যাকেটেরও আগে এই কাজ তোমাকে করতে হবে, এটা মাথায় রাখতে হবে যদি এরকম দাগ দেওয়া থাকে। 19 ভাগ 5 এর 27 মাইনাস 5 একে 6 2 একে 3 প্লাস 37। তাহলে 19 ভাগ 5 এর মানে আমাদের গুণ, এই কাজটা আগে করব আমরা, তাহলে বিয়োগ করলে মাইনাস, তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে 9, তাহলে 9 হবে, প্লাস 37। তাহলে 19 ভাগ মাইনাস ছিল এখানে, দেখো এখানে মাইনাস হয়েছিল, কিন্তু এখানে দেখো মাইনাস ছিল এখানে, মাইনাস 36, তার মানে কি মাইনাসের মানে এখানে প্লাস হতো, তাহলে ঠিক আছে। তাহলে 7 6 13, 3 2 5 1 6, 7 6 13, 3 2 5 1 6।
নেক্সট কি বলছে, এর সরল করতে। সরল করবো আমরা কি নিয়ম অনুযায়ী, বদমাস নিয়ম অনুযায়ী। তাহলে বদমাসের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাকে এর কাজটা আগে করতে হয়। তাহলে ব্র্যাকেট অফ মানে এর, ডিভাইডেশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন গুণ, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে আমাদের দেওয়া রয়েছে 19 ভাগ 5, তারপরে এর 27 মাইনাস 15 মাইনাস 21, এইখানে আমাদের একটা শ্রেণীবন্ধনী প্লাস 37। তাহলে 19 ভাগ 5 এত এর। তাহলে দেখো এটা যোগ করে দাও, 5 একে কত হয় 6, 2 একে কত 5 একে, দেখো এখানে কি রয়েছে, এটা এইটুকুটাকে তোমাকে একটা হিসেবে নিতে হবে। 21 থেকে 5 গেল, তাহলে মাইনাস আসবে, বড় সংখ্যা চিহ্ন -6, মাইনাসে মাইনাসে প্লাস, সাথে সাথে 33 প্লাস 37। তাহলে 19 ভাগ 5 কে 33 দিয়ে গুণ, এর কাজ আগে করবো, 3 5 15, 5 3 5 15 একে 16 প্লাস 37। তাহলে 19/165 প্লাস 37। তাহলে এদের লসাগু করবো নিচে, তাহলে 165, আর এখানে তো 19ই হবে। তাহলে 165 কে এখন 37 দিয়ে তোমাকে গুণ করতে হবে। তাহলে 165 ইন্টু 37। এবার দেখো আমাদের নিচে, দেখো প্রত্যেকটারই নিচে 165 করে রয়েছে, তাহলে 165 তো হবেই। তারপরে দেখো 5 7 কত 35, আর দেখো 9 ইউনিট ডিজিট যোগ করবো, কারণ কি দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট উপরেরটা লবের আলাদা আলাদা রয়েছে। তাহলে 5 7 35, 5 আর এখানে কত 9, তাই 9 5 যোগ করে নিশ্চয়ই কত 4 আসছে, তার মানে ইউনিট ডিজিট 4 থাকবে। তাহলে 6 1 2 4, অপশন এ। এত এর গসাগু নির্ণয় করো। গসাগুর মানে লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু, এই হলো ফর্মুলা। লবগুলো যদি গসাগু করি তাহলে 3 4 7 গসাগু করতে হবে, যেটা বেরোবে হলে 1, আর হরগুলো লসাগু হবে, তাহলে 4 5 7 লসাগু হবে 60, তাহলে 1/60 হবে সঠিক উত্তর। একটি ঘনকের আয়তন কত হবে যার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত। তাহলে একটা ঘনক মানে আমাদের লুলুর ছক্কা আকৃতির ফিগার। এই ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, ছোট পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া, তাহলে 6x² ইজ ইকুয়াল টু 1944। তাহলে কাটাকাটি করলে 3 6 18, 1 3 6 18, 1 6 দোকানে 12, 2 4 6 24। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 324। তাহলে এ হবে এর বর্গমূল 18। তাহলে এই যে আমাদের ঘনক, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 18 করে, কিন্তু আমাকে সেই ঘনকের আয়তন বের করতে বলেছে। ঘনকের আয়তন বের করার ফর্মুলা হলো বাহুর কিউব। বাহুর ভ্যালু 18, তার কিউব হবে, তাহলে 18 কিউব করলে আমরা পাবো, মনে রাখবে 5832, অপশন এ। গড় 8 এবং মধ্যমা 20 হলে প্রচুরক কত, এই জন্য তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে রাশি বিজ্ঞানে, সেটা হলো কি, মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান 2 মিন। তাহলে মোড মানে কি, মোড মানে হলো প্রচুরক, মধ্যমা মানে হলো মিডিয়ান। তাহলে মিডিয়ানের মান 20, তাহলে 3 × 60, এই যে মিডিয়ান জায়গায় মান বসিয়ে দিলাম। মিন মানে গড়, গড়ের মান 8, 8 দোকানে 16, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে মোডের মান আমাদের হলো 44। আর মোড মানেই হলো প্রচুরক। x² মাইনাস 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এত এর যোগফল ও গুণফলের মান কত। দেখো এটা একটা সমীকরণ রয়েছে, একচলঘাত দ্বিঘাত সমীকরণ। তার মানে যে সমীকরণগুলো দেখতে ax² bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 আকারে হয়, তখন সেই সমস্ত সমীকরণকে বলবো একচলঘাত দ্বিঘাত সমীকরণ, কারণ একচলকের x একটাই চল রয়েছে। তাহলে একচলঘাত দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হওয়ার থেকে যদি সমাধান করি আমরা নিশ্চয়ই দুটো বীজ পাবো। সেই দুটো বীজকে যদি আলফা ও বিটা হিসেবে ডিনোট করি, তাহলে এই দুটো বীজের যোগফল হয় আমাদের ফর্মুলা অনুযায়ী -b/a, এবং দুটো বীজের গুণফল বাড়ায় আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a। আমাকে বের করতে যোগফল ও গুণফল কত, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b/a। b মানে হলো x এর সহগ, তাহলে মাইনাস তো ফর্মুলার, মাইনাসে মাইনাসে প্লাস, b মানে x এর সহগ, এর সঙ্গে কম্পেয়ার করবে, আর a মানে x² এর সহগ 1, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3। আমাদের দরকার আলফা ইন্টু বিটা গুণফলের মান, সেটার ফর্মুলা হলো c/a। c মানে কনস্ট্যান্ট টার্মটা 4, আর a মানে x² এর সহগ কত রয়েছে 1, তাহলে 4/1। তাহলে সঠিক উত্তর হবে 3 এবং 4, অপশন ডি। এছাড়াও তোমরা কি মিডল টার্ম করে করতে পারো, তাহলে কি সময়টা একটু নষ্ট হবে।
রাজনীশ এত পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে এত টাকা বিনিয়োগ করলো, 3 বছর পর রজনীশ কত টাকা পাবে? তাহলে 12.5%। তাহলে 12.5% মানে আমি বলতে পারি 1/8। তাহলে যদি আমাদের প্রিন্সিপাল 8 হয় তাহলে উপরটা ইন্টারেস্ট যোগ করলে আমাদের হবে অ্যামাউন্ট মানে সুদে আসলে 8 একে 9। এটা হলো 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রিন্সিপাল 8 এবং সুদে আসলে 9 মানে সমূল চক্রবৃদ্ধি। কিন্তু আমাকে দেখতে হবে কত বছরের? 3 বছর। যখন 3 বছর বলবে তখন এত এর কিউব করতে হবে, 8 এর কিউব 512 এবং 9 এর কিউব 729। আমাদের এখানে প্রিন্সিপালের মান দেওয়া রয়েছে 10284। কিউব করলাম কেন? যেহেতু 3 বছর বলেছে তাই কিউব করতে হলো, আর 2 বছর বলে স্কয়ার। তাহলে এখানে প্রিন্সিপালের মান দেওয়া রয়েছে 10240। প্রিন্সিপাল মানে আমাদের 512 মান। তাহলে 512 দেখো 102 কত গুণ? সবাই বল 512 কে যদি 2 দিয়ে গুণ করি 1024, পাশে একটা শূন্য 20 গুণ। 729 কে যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলেই আমাদের সুদে আসলে বেরিয়ে যাবে। 9 দোকানে 18 8, 2 দোকানে 4 একে 5, 7 দোকানে 14, 14580 হবে সঠিক উত্তর, অপশন বি। একটি সংখ্যা 7/4 অংশ সংখ্যা নিজের চেয়ে 26 বেশি, সংখ্যাটি কত? সংখ্যাটি ধরবো 4 এবং সংখ্যাটি 7/4 অংশ তাহলে কত হবে? 7ই হবে। এবং যে ডিফারেন্স মানে বেশি সেটা হলো 3, 3 এর ভ্যালু 36, 1 এর ভ্যালু 12, আমার দরকার মেইন সংখ্যাটা মানে 4, 4 এর ভ্যালু 48। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 50 মিনিটে 10 কিমি যায়, স্রোতের বেগ যদি 3 কিলোমিটার পার হয় স্থির জলে নৌকার বেগ কত? স্রোতের প্রতিকূলে আপস্ট্রিমের ক্ষেত্রে 10 কিমি যায় 50 মিনিটে, তাহলে মিনিটটাকে আমরা ঘন্টায় মানে 7 দিয়ে ভাগ করলাম, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে ক্যালকুলেশন করলে 10 ইন্টু 6/5, কাটাকাটি করলে 2, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার হলো আপস্ট্রিমের গতিবেগ। আর স্রোতের বেগ এখানে দেওয়া রয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। আমাদের বোটের বেগ কত? তাহলে আপস্ট্রিম মানে আমরা জানি বোট মাইনাস স্টিম, এখানে আপস্ট্রিমের বেগ 12 আর বোটের মান আমাকে বের করতে হবে, স্টিম হলো আমাদের 3, তাহলে বোট ইকুয়াল টু 12 প্লাস 3, 15 কিমি পার আওয়ার, অপশন এ। 3x স্কয়ার এবং 4x স্কয়ারের তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি মানে যদি a b c তিনটি পদ থাকে এবং c হলো তৃতীয় সমান, তাহলে সেটাকে লিখতে পারি a/b ইকুয়াল টু b/c। এই ফর্মুলার সাহায্যে আমরা করব। দেওয়া রয়েছে 3x স্কয়ার 4xy এবং তৃতীয় সমানে c ধরি, তাহলে আমরা লিখবো এর মান আমাদের 3x স্কয়ার আর b মানে 4xy, তাহলে নিচে বসবে 4xy ইকুয়াল টু b আবার 4xy ডিভাইডেড বাই c ফর তৃতীয় সমানুপাতি। এবার দেখো এখানে x এখানে x দুটোর থেকে একটা, এই x ক্যান্সেল, তাহলে আমার দরকার c এর মান বের করা। তাহলে 3c ইকুয়াল টু 4 4 16y স্কয়ার, 16y স্কয়ার। তাহলে c এর মান আমরা পাবো 16y স্কয়ার বাই 3। তাহলে আমরা কি করলাম, এখানে x কেটে দিলাম, তাহলে x কাটার পরে আমরা 3c ইকুয়াল টু 16y স্কয়ার, তাহলে c এর মান দরকার 16y স্কয়ার বাই 3, তার মানে অপশন বি 16y স্কয়ার বাই 3। আজকে ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, এই 25খানা অঙ্ক আমরা সলভ করলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।